আজ ওদের মন ভালো নেই। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। মানুষের জীবনে নানা রকম সমস্যা থাকে, কিন্তু মিথির জীবনের একমাত্র সমস্যা হলো দাদাজান। মিথির দাদার বিবাহ বাতিক নামে অদ্ভুত এক ব্যাধি আছে। সারা জীবন তিনি অন্যের বিয়ে দিয়ে বেরিয়েছেন। সকালে ঘুম ভেঙে সবাই চা নাস্তা করে, আর দাদাজান চোখের সামনে অবিবাহিত কাউকে পেলেই খপ করে তার হাত চেপে ধরে বলেন, এই আজ তোর বিয়ে। বছর 2 আগের শুমারি অনুযায়ী মিথিরা ভাই বোন মোটে 36 জন। এই বছরে প্রোডাকশনে হালি দুয়েক বেড়েছে কি না মিথির জানা নেই। মিথিরা যে বাড়িটিতে থাকে তা আয়তনে বিশাল। ভোর হলেই সেই বাড়িটিতে খান 50 মানুষের রান্না বসে। টেবিলে খাবার ঢাকা থাকে, যার যখন ইচ্ছে খেয়ে বেরিয়ে যায়। কলেজ পাশ করে ফেলার পর পছন্দসই ইউনিভার্সিটি নির্বাচন করে। বাড়ি ছাড়ার অনুমতি আছে। পরিবারের জরুরি বৈঠক আর বছরের 2 ঈদ ছাড়া দাদাজান সাধারণত কারো খোঁজ করেন না। কার বাচ্চা হলো, ভাই বোন, ভাগ্নে, ভাতিজা গণনা কতবার রেকর্ড ছাড়ালো, সে খবর রাখা এই বাড়িতে বাহুল্য। সবাই নিজের যান বাঁচাতে ব্যস্ত, বিশেষ করে মিথিরা বলতে বাড়ির বিবাহযোগ্য অথচ অবিবাহিত সংগঠনের ছেলেপেলে। তাদের প্রত্যেকেই বাড়ির বাইরে বিভিন্ন শহরে থাকে। শহর ভিন্ন হলেও তারা রাতে এই আতঙ্ক নিয়েই ঘুমোতে যায়। ঘুম ভেঙে নিজেকে অবিবাহিত দেখে যথারীতি আশ্চর্য হয়। এই আতঙ্ক ও আশ্চর্যের দিনগুলোতে অবশেষে মিথির নামে ফরমান জারি হলো। মিথির বড় খালা এক দুপুরে ফোন করে চিৎকার করে উঠলেন, মিথি রে, এই মিথি, তুই তো মরে গেলি রে, তোকে তো আর বাঁচাতে পারলাম না রে। মিথি তখন পরিচালক মুখলেছুর আলমের সাথে দাঁড়িয়েছিল। এক্ষুনি একটা সিরিয়াস শট হবে, মিথিকে থাকতে হবে ফুল ফোকাসড। এই সময়ে খালামনের বারংবার ফোনে বিরক্ত হলো মিথি। সরে গিয়ে ফোন তোলার পর বিরক্তিটা বেড়ে চেড়ে মাথার উপর দেই দেই করে নাচতে লাগলো। তবুও শান্ত স্বরে বলল, বাঁচাতে যখন পারলেই না, তখন জানাজা পড়িয়ে মাটি চাপা দিয়ে দাও। আমাকে ফোন করেছ কেন? জানাজা সম্বন্ধে কোনো অনুমতি চাও? বড় খালামণি খেপে গেলেন, ধমক দিয়ে বললেন, 2 দিন ক্যামেরা ধরে আমার সঙ্গে মশকরা করিস? আমার সঙ্গে তোর মশকরা করার সম্পর্ক না, তোমার আর আমার ভালোবাসাবাসি সম্পর্ক। এবার বলো, ঘটনা কি? খালামণির গলার স্বর চোখের পলকে বদলে গেল। আবারও কাঁদো কাঁদো পর্যায়ে ফিরে গিয়ে বললেন, ঘটনা শুনে তুই কি করবি? তুই ক্যামেরা হাতে বসে থাক। এদিকে তোর বুইড়া দাদা যে তোকে এক ছাল চামড়া ছাড়া ছেলের সাথে গছিয়ে দিচ্ছে, সেটা জানার আগ্রহ তো তোর জানা হবে না। তুই হলি একটা অপ্রাণীবাচক প্রাণী। তুই বুড়িগঙ্গায় ডুবে মরে যা। মিথির বুকের ভেতরটায় খামচি দিয়ে উঠল। গুছিয়ে দেওয়া মানে কি? দাদাজান কি হুট করে তার বিয়ে ঠিক করে ফেলল? ঠিক করে ফেললেও অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই। মিথিদের বনেদি পরিবারে চাচাতো ফুপাতো ভাই বোন মিলে যে বিশাল সংখ্যা, তার অধিকাংশই দাদাজানের বিবাহ বাতিক নামক অতি আবেগের শিকার। তাদের প্রত্যেককেই দাদার আবেগ সামলাতে মরুভূমি হয়ে যেতে হয়েছে। জীবনটাকে জগা খিচুড়ি বানিয়ে ফেলতে হয়েছে। দাদাজান সেই জগা খিচুড়ি খুব আমোদ নিয়ে উপভোগ করেছেন। মিথিকেও যে তার জীবনটাকে একদিন জগা খিচুড়ি বানিয়ে ফেলতে হবে, দাদাজানকে জগা খিচুড়ি উপভোগের দুর্দান্ত সুযোগ করে দিতে হবে, তাতে তার কোনো রকম সন্দেহ ছিল না। মিথি দীর্ঘশ্বাস ফেলল। বিবাহ ছাড়াও দাদাজানের টেকনোলজির প্রতি অগাধ ভালোবাসা। ফেসবুক বস্তুটি শিখে ফেলার পর
তিনি সর্বপ্রথম সকল পরিবারবর্গকে নিয়ে একটা গ্রুপ খুলেছেন। গ্রুপের নাম আমার প্রাণের পরিবার। এই ব্যাপারে দাদাজানের একজন অ্যাসিস্ট্যান্ট আছে। অ্যাসিস্ট্যান্টের নাম মিস্টার জহিরুল্লাহ। জহিরুল্লাহর আগে মিস্টার বলা অনিবার্য, নয়তো ওনার মন খারাপ হয়। মিস্টার জহিরুল্লাহর প্রধান কাজ হলো পরিবারবর্গের লিস্ট তৈরি করে অ্যানাউন্সমেন্টে রেখে দেওয়া। বিবাহিত, অবিবাহিত, কিশোরী, শিশু আলাদা আলাদা ফাইল তৈরি করেন তিনি। মাসে মাসে সকলের কাজকর্মের হিসেব রেখে তা আপডেট করেন। চাচা ফুপুরা এই গ্রুপে এসে আনন্দ নিয়ে ঝগড়াঝাটিও করেন। সেদিন বড় চাচা পোস্ট করলেন, নিচের তলার বেসিন থেকে টুথপেস্ট উধাও, হোলি কাউ, এখন কি আমি ব্রাশ না করে অফিসে যাব? সেখানে আবার ছোট চাচা মন্তব্য করলেন, এটা আশ্চর্য, নিশ্চয় ছোট আপার কাজ। ছোট আপার স্বভাব অত্যন্ত খারাপ। ফেরার সময় যা সামনে পায় তাই ব্যাগে ঢুকিয়ে নিয়ে যান। সেই মন্তব্যে দেখা গেল 7টা লাইক, 5টা অ্যাংরি রিয়েক্ট। অ্যাংরি রিয়েক্টকারী হলেন মিথির 5 ফুপু। লাইক দিয়েছেন মিথির 7 চাচা। ভাই বোন মিলে সেখানে একটা ভয়ঙ্কর ঝগড়াঝাটি বেঁধে গেল। সামনাসামনি থাকলে তৎক্ষণাৎ একটা মার্ডার হয়ে যেত বলে মিথির বিশ্বাস। দাদাজান ঝগড়ার এই অভিনব পন্থা বের করেছেন বলেই মিথিরা এখনও খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে। জেল হাজতে পচে মরতে হচ্ছে না। মিথি কল কেটে গ্রুপে ঢুকলো। গ্রুপে ঢুকতেই দাদাজানের বিখ্যাত পোস্ট সামনে এলো। তিনি সকল জরুরি পোস্ট লিখেন সাধু ভাষায়। তিনি লিখেছেন, স্নেহাস্পদ মিথিলাতুন্নেছাকে জরুরি দরকারে শীঘ্রই পৈতৃক বাড়িতে আসিতে বলা হইল। আমরা আগামী 1 প্রহরের মধ্যে তাহার আগমন প্রত্যাশা করিতেছি। আদেশান্তে গিয়াসউদ্দিন আজম শাহ। সেখানে 17 জন যুবক যুবতী তাকে মেনশন করেছে। এরা প্রত্যেককেই অবিবাহিত সংঘের অধিবাসী। অন্যান্য সময় গ্রুপের আশেপাশে এমনকি ফ্যামিলি গেট টুগেদারেও লুকিয়ে থাকার যথাসাধ্য চেষ্টা এরা করে। আজ তারা উচ্ছ্বসিত মনে গর্ত থেকে বেরিয়ে এসেছে। নিজেদের মাথার উপর থেকে বিপদ কেটে যাওয়ার তারা অত্যন্ত আনন্দিত। মিথি পোস্টের দিকে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। ভাই বোনগুলোকে ভয়ঙ্কর কিছু গালি দিতে পারলে আরাম পাওয়া যেত। কোনো রকম অদ্ভুত কারণে দাদাজানকে তারা প্রচণ্ড ভয় পায়। দাদাজানের ধরে দেওয়া সময়ের 1 মিনিট এপার ওপার হওয়া মানে ভয়ঙ্কর বিপদ। কী বিপদ সেটা অবশ্য মিথি জানে না। বোধহয় পরিবারের কেউই জানে না, কেননা এখন পর্যন্ত সেই সময়সীমা লঙ্ঘন করার সাহস কারো হয়নি। মিথি কিছুক্ষণ মূর্তির মতো স্থির দাঁড়িয়ে থেকে শুটিং স্পটে ফিরে এলো। এই কাজটা তার জীবনের টার্নিং পয়েন্ট। সেই টার্নিং পয়েন্ট এর ক্ষীণ হায়াতকে একরকম হাতের মুঠোয় নিয়ে পরিচালকের কাছে অর্ধবেলার ছুটি চেয়ে বসল। তখন খুব গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি চলছে, বলতে গেলে ক্লাইম্যাক্স। এই দৃশ্যের উপর ভিত্তি করেই কাহিনী 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। পরিচালকের মাথায়ও দুশ্চিন্তায় 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আছে। নায়িকার ন্যাকামতে তিনি অতিষ্ঠ। তার উপর মিথির ছুটি নিয়ে নতুন নাটকে তিনি ভয়ঙ্কর ক্ষেপে গেলেন। মিথি ভেবেছিল তাকে কাজ থেকে বহিষ্কার করা হবে, কিন্তু তেমন কিছু হলো না। তার বদলে চূড়ান্ত অপমান করলেন। ছুটির অনুমতি দিয়েই ধমকে ধমকে অস্থির করে তুললেন সেটের সবাইকে। চা বিলি করা ছেলেটাকে অযথায় 2টো থাপ্পড় কষলেন।
অপমানে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো মিথির। মিথি শিশু নয়। মোখলেসুর আলম যে ছেলেটার গালে গালে নয় তার গালেই চড় বসালেন, তা তাকে প্লে কার্ডে লিখে বলে দিতে হলো না। খা খা দুপুরে মনটাও কেমন খা খা করে উঠল তার। মিথি বাড়িতে ফিরল অপরাহ্নে। বাড়ির দরজায় মূর্তির মতো দাঁড়িয়েছিলেন মিস্টার জহিরুল্লাহ। মিথিকে ঢুকতে দেখেই বিনয় গলে গিয়ে বললেন, আম্মাজান, ঠিক 3টা বেজে 1 মিনিটে স্যারের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট। এখন বাজে 2টা বেজে 59 মিনিট। আপনি এক্ষুনি স্যারের ঘরে চলে যান। আমি আপনার জন্যই অপেক্ষা করছি। মিথি কোনো রকম জবাব না দিয়ে দাদাজানের ঘরে চলে গেল। দাদাজান থাকেন নিচতলার দক্ষিণের এক ঘরে। ঘরের বিশাল বারান্দায় 20-25টি কবুতর পালেন। অবসরে সেই কবুতরের সাথে রসিয়ে রসিয়ে গল্প করেন। মিথি ভেতরে ঢুকে দেখল দাদাজান ইজি চেয়ারে বসে দুটো কবুতরকে গম্ভীর মুখে হাদিস বুঝাচ্ছেন। তোমরা সর্বদা একজন আরেকজনের সঙ্গে লেপ্টে থাকো। ঘটনাটা তো সুবিধার না। দুই প্রাপ্তবয়স্কের এমন ল্যাপটালেপটি করা শরমের ব্যাপার। এই রকম আর করবা না। প্রেম মোহব্বত সওয়াবের কাজ, কিন্তু সেইটা বিবাহের পর। তোমাদের বিবাহ হয়েছে, হয় নাই? মিথির উপস্থিতি টের পেয়ে দাদাজান থামলেন। মিথির দিকে ফিরে গম্ভীর মুখে বললেন, বুবু, তোমাকে 1 প্রহরের মধ্যে উপস্থিত থাকতে বলেছি। তুমি 1 প্রহরের মধ্যে উপস্থিত হয়েছ, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। খোঁজখবর দিতে হয় খুশি মনে। তোমাকে আমি এখন একটা খোঁজ খবর দিব। তোমার জন্য একটা ছেলেকে আমার অত্যন্ত পছন্দ হয়েছে। ছেলেটা বৈঠকখানায় বসে আছে। তাকে আমি রাস্তা থেকে ধরে এনেছি। ছেলেটা এখনও ঘটনা বুঝতে পারেনি বলে কিঞ্চিত আতঙ্কিত। তাকে দুধ দই খাইয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। খুব শীঘ্রই ঠান্ডা হয়ে যাবে। তারপর তোমাদের বিবাহ হবে। বিবাহের সময় ঠিক হয়েছে 4টা বেজে 50 মিনিট। বাদ আসরের পর বিবাহ খুবই শুভ। তোমাকে 1 ঘন্টা 50 মিনিট সময় দেওয়া হলো। এর মধ্যে তুমি বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাবা। খুশি মনে বলবা, আলহামদুলিল্লাহ, কবুল। বুঝা গেল? মিথি মাথা নেড়ে জানালো, বুঝা গিয়েছে। দাদাজান তাকে হাত নেড়ে বিদায় হতে বললেন, এখন যাও। মেয়ে মানুষের সাজসজ্জা করতে সময় লাগে। বিবাহের সাজসজ্জা সময়ের ব্যাপার। সাজসজ্জা করো গে, যাও। মিথি সাজসজ্জা করতে গেল না। নিজের ঘরে ফিরে সে 1 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে গোসল করলো। গোসল থেকে বেরিয়ে 8 পৌরে একটা শাড়ি পরে অত্যন্ত স্বাভাবিক মুখে কবুল বলে দিল। রেজিস্টারে সই করার সময় খালামণির বলা ছাল চামড়াহীন ছেলেটার নামটাতে একবার চোখ বুলালো। অতঃপর শাড়ি টাড়ি খুলে কেবল ব্লাউজ পেটিকোট পরে শুটিংয়ের কাজ গোছাতে গেল। দরজায় বড় খালার একের পর এক করাঘাত। বারান্দার রেলিংয়ে এসে বসা নিঃসঙ্গ কাকের ডাক আর কাঠফাটা রোদের দিকে চেয়ে মিথির ঠিক বিশ্বাস হতে চাইল না। এক বিষণ্ণ এক দুপুর বেলা কোনো এক ছালচামড়াহীন ছেলের সাথে তার বিয়েটা সত্যি সত্যি হয়ে গেল।